নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। সার্বিক বিকাশের জন্য কাজ করছে সরকার, ফলে রাজ্যের ভবিষ্যৎ উজ্জ্বল। রবিবার 52তম ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস 2024 উদযাপন উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ডবলএইচএর সরকারের আন্তরিক প্রচেষ্টায় গত কয়েক বছরে জনজাতি কল্যাণ সহ সর্বক্ষেত্রে উন্নয়নের এক নতুন অধ্যায় রচিত হয়েছে ত্রিপুরায়। রবিবার 52তম ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস 2024 উদযাপন উপলক্ষে আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখে কথাই বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, বিকশিত ত্রিপুরা নির্মাণ ও সমাজের অন্তিম ব্যক্তিত্ব পর্যন্ত সুশাসন পৌঁছে দেওয়ার সংকল্প নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে এগিয়ে চলেছে রাজ্য, এবং যে দুর্নীতি মুক্ত সুশাসন দেশবাসীকে প্রধানমন্ত্রী দিয়েছেন, সেই মার্গদর্শনে ত্রিপুরায়ও দুর্নীতি মুক্ত সরকার পরিচালনা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে ত্রিপুরাবাসীকে হীরা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রতিশ্রুতি তিনি সরকার গঠন হওয়ার পর বাস্তবায়ন করে দেখিয়েছেন। এর সুফলের উদাহরণস্বরূপ মুখ্যমন্ত্রী বলেন, সাবরুম পর্যন্ত রেল এগিয়ে গেছে। এর জন্য কাউকে আন্দোলন করতে হয়নি, এবং জল জীবন মিশন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করেছেন। 3% থেকে 75% মানুষের কাছে পানীয় জলের সুবিধা পৌঁছে দিয়েছে এই সরকার। কৃষকদের জন্য জল সেচের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেছে সরকার। রাজ্যে 2,55,241 হেক্টর চাষযোগ্য জমি রয়েছে। এর মধ্যে 1,20,640 হেক্টর জমিকে জলসেচের আওতায় আনা হয়েছে। আগামী 5 বছরে আরো 21,319 হেক্টর জমি জলসেচের আনা হবে। কাজকর্মের গতি অন্যান্য রাজ্যের থেকে কোনো অংশ কম হওয়া উচিত নয়, কারণ আমাদের এখানে থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট আমাদের কাছে আছে। তো এটাকে সামনে রেখে আমরা কাজ করব। এখানে বিভিন্ন সময়ে যেসব আমাদের স্কিল ট্রেনিং এর মাধ্যমে ছেলেদের, যুবক যারা ইয়াং ছেলেরা আছে, 65% আমাদের এখন যুবশক্তি। প্রধানমন্ত্রী যে গর্ববোধ করেন, আমরাও গর্ববোধ করি। চাকরি দিয়ে শেষ করা যাবে না, চাকরিও চলছে। আর এই দিক দিয়ে আমরা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ওনাদেরকে কর্মসংস্থানের সুযোগ সুবিধা আমরা করে দিচ্ছি। মুখ্যমন্ত্রী জনজাতিদের উন্নয়ন প্রসঙ্গে বলেন, শিক্ষা, স্বাস্থ্য সহ জনজাতিদের জীবনযাত্রার মান কিভাবে উন্নয়ন করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে সরকার এর জন্য 30 কোটি টাকা বরাদ্দ করেছে। 198টি ভিলেজ কমিটির উন্নয়নের জন্য 40.85 কোটি টাকা পাওয়া গেছে বলে জানান মুখ্যমন্ত্রী। এবং তাতে করে জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রার মান যাতে উন্নয়ন হয় তার জন্য 30 কোটি টাকা বরাদ্দ আমরা রেখেছি। প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনায় 198টি ভিলেজের যাতে উন্নয়ন হয় তার জন্য 40.25 কোটি টাকা অনুমোদন এখন পর্যন্ত পাওয়া গেছে। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী শান্তনা চাকমা সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক। সান্দন টিভি। রাম মন্দির উদ্বোধন ঘিরে ত্রিপুরা রামময় হয়ে গেছে। প্রধানমন্ত্রীর চিন্তাধারা, রাম যেভাবে রাম রাজ্যে রাজত্ব করেছিলেন সেভাবে যাতে দেশবাসী যাতে রাজত্ব করতে পারে। রবিবার সকালে রাজধানীর আনন্দময়ী আশ্রম ও লক্ষ্মী নারায়ণ মন্দিরে স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করেন এই কথা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পাশাপাশি বিভিন্ন জায়গায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর আনন্দময়ী আশ্রম ও লক্ষ্মী নারায়ণ মন্দিরে স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং মেয়র দীপক মজুমদার। এদিন স্বচ্ছ ভারত অভিযানের পাশাপাশি রামের পতাকা বিতরণ করেন মুখ্যমন্ত্রী। আগামী 22 জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার মধ্যে দিয়ে দেশবাসীর 500 বছরের আশা আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। আর এই রাম মন্দির উদ্বোধন ঘিরে ত্রিপুরা রামময় হয়েও গেছে। প্রধানমন্ত্রীর চিন্তাধারা, রাম যেভাবে রাম রাজ্যে রাজত্ব করেছিলেন সেভাবে যাতে দেশবাসী যাতে রাজত্ব করতে পারে। মুখ্যমন্ত্রী আরো বলেন, এই রাম মন্দির উদ্বোধন উপলক্ষে 22 জানুয়ারি অর্থাৎ সোমবার আগরতলা স্থিত দুর্গা বাড়িতে যজ্ঞের আয়োজন করা হবে। যজ্ঞের মধ্যে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করা হবে যাতে রামের আদর্শ মেনে ত্রিপুরা রাজ্য পরিচালনা করা যায় এবং এগিয়ে যায়। রামলালাজির প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যাতে মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে। তো 500 বছরের
এই যে একটা আশা আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হতে যাচ্ছে। তো সারা ভারতবর্ষে তথা আমাদের ত্রিপুরাতেও চারিদিকে এখন রামময় হয়ে গেছে। সবাই মানে রাম রাজ্যের কথা আমরা সবসময় বলি, সেইভাবে কিন্তু প্রধানমন্ত্রী চিন্তা করছেন। এদিকে নয় বনমালীপুর 25 নম্বর ওয়ার্ডে 24 নম্বর বুথের উদ্যোগে চন্দ্রপুর এলাকায় মিছিল করে বাড়ি বাড়ি 5টি করে প্রদীপ দেওয়া হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। রাজীব ভট্টাচার্য বলেন, সনাতন ধর্মের প্রাণপুরুষ ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যায় আগামী 22শে জানুয়ারি। তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় রামলাল্লার প্রতিষ্ঠা হতে চলেছে। প্রধানমন্ত্রীর অগ্রণী ভূমিকার জন্য তিনি ধন্যবাদ জানান। তিনি সকলের প্রতি আহ্বান জানান এদিন যাতে অবশ্যই প্রদীপ প্রজ্বলন করেন। আমি আপনাদের মাধ্যমে আমি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ দীর্ঘ প্রতীক্ষার পর এই ভারতবাসীর সকলের মনের ইচ্ছা এবং বাসনা ছিল যে রামলালা অযোধ্যায় তার প্রাণ প্রতিষ্ঠা হবে, রাম মন্দির নির্মাণ হবে। তো এই যে আমাদের আকাঙ্ক্ষিত যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী অগ্রণী ভূমিকা পালন করেছেন। পাশাপাশি মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে 22 জানুয়ারি ভব্য রাম মন্দিরের শুভ সূচনাকে সামনে রেখে প্রদীপ, গীতা এবং ধ্বজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহারাজগঞ্জ বাজারে হয় এই আয়োজনটি। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে শেষ দিনে জোরে প্রচার চালিয়েছেন 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা সেন সরকার। এদিন বাড়ি বাড়ি গিয়ে ঝান্ডা ও প্রদীপ বিতরণ করেন তিনি। সকলের প্রতি আহ্বান জানান প্রদীপ প্রজ্বলন করার। শান্তন টিভি। প্লাস্টিক থেকে নানান রোগের সৃষ্টি হয়, তার জন্য প্লাস্টিক বর্জন করা অত্যন্ত প্রয়োজন। রবিবার বর্তোয়ালি মধ্যপাড়া স্থিত নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে 15তম শিশু মেলা ও রক্তদান উৎসবের উদ্বোধন করে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্কুল পড়ুয়াদের মধ্যে অনেকে ড্রাগসের নেশা আসক্ত হয়ে পড়েছে। শিরাপথে মাদক সেবনের ফলে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। রবিবার বর্তোয়ালি মধ্যপাড়া স্থিত নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে 15তম শিশু মেলা ও রক্তদান উৎসবের উদ্বোধন করে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন ক্লাব প্রাঙ্গণে শিশু মেলা ও রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার কর্পোরেটর সহ অন্যান্যরা। শিশু মেলা ও রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিশুদের মানসিক বিকাশের জন্য শিশু মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের যেভাবে গড়ে তোলা হবে সেভাবেই তারা গড়ে উঠবে। বর্তমানে যারা শিশু, আগামী দিনে তারা দেশের ভবিষ্যৎ। তাই শিশুদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন প্লাস্টিক ব্যবহার বন্ধের জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, প্লাস্টিক থেকে নানান রোগের সৃষ্টি হয়, তার জন্য প্লাস্টিক বর্জন করা অত্যন্ত প্রয়োজন। রক্তদানের বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তের কোনো জাতপাত কিংবা ধর্ম নেই, রক্তের কোনো লিঙ্গ বৈষম্য নেই। তাদের যে মানসিকভাবে তাদের উন্নয়ন করা, সাংস্কৃতিকভাবে ওদের যে সামনের দিকে এগিয়ে না যাওয়া, সেটা কিন্তু মা বাবারা সবাই করেন। এবং মা বাবারা কিন্তু বিশেষ করে মারা সবসময় যে জিনিসটা ওনারা পাননি সেটা চাই যে এই জিনিসটা তার ছেলে মেয়ের মধ্যে সেটা হোক, এবং সেই দিশায় আপনারা কাজ করেন। এবং এই যে একটা আনন্দের একটা পরিবেশ এখানে আজকের যে সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা করেছে, এর জন্য সত্যিই ওনাদেরকে আমি সাধুবাদ জানাবো। এদিনে অনুষ্ঠানে এলাকার কচি কাঁচারা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। শিশু মেলা ও রক্তদান শিবিরকে কেন্দ্র করে এদিন এলাকার লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। রক্তদান শিবিরে এদিন এলাকার বহু মানুষ স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদাতাদের উৎসাহিত করেন। শান্তন টিভি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু ভগবান রামকে ঘরে প্রবেশ করাচ্ছেন না, তেমনি রাম মন্দিরের আদলে শ্রেষ্ঠ মসজিদ নির্মাণ করে দেবেন প্রধানমন্ত্রী। রাম মন্দিরের উদ্বোধনের একদিন আগে এই ঘোষণা দিলেন বিধায়ক তোফাজ্জল হোসেন। আমরা কিছুক্ষণ আগে ভেলুয়ারচর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ভেলুয়ারচর জামে মসজিদ প্রাঙ্গণ আমরা স্বচ্ছ ভারত করেছি। তার সাথে সাথে আমরা এখন এই ভেলুয়ারচর বাজারে যে দুর্গা মন্দির, সেটাকেও আমরা স্বচ্ছ ভারত করেছি। তার উদ্দেশ্য হলো
আজকে 1 মাস ধরে সারা ভারতবর্ষে যে যজ্ঞ চলছে, সেই যজ্ঞটা হলো আমার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। আজকে ভগবান রাম 500 বছর পর, আজ থেকে 500 বছর আগে ভগবান রাম ঘর থেকে বেরিয়েছিলেন। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী কেউ কোনোদিন চিন্তা করেনি ভগবান রামকে ঘরে প্রবেশ করাতে হবে। আমার নরেন্দ্র মোদীর যে বলিষ্ঠ নেতৃত্ব, নরেন্দ্র মোদীর যে মনোভাবনা, সর্বধর্ম সমভাব, সেই সমভাব নিয়ে আমার নরেন্দ্র মোদীজি ভগবান রামকে আগামী 22 তারিখ তথা আগামীকালকে ভগবান রামকে ঘরে প্রবেশ করাচ্ছেন। সেই উপলক্ষে গত 1 মাস ধরে আমরা সারা ভারতবর্ষে, সারা ত্রিপুরা রাজ্যে তথা বক্সনগর মণ্ডলের অধীনস্থ প্রত্যেকটি মসজিদ, প্রত্যেকটি মন্দির, স্কুল, মাদ্রাসা এবং হসপিটাল, বাজার সবগুলো আমরা স্বচ্ছ ভারত করছি। 45 কমলপুর বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক অরূপ চৌধুরী শনিবার রাতে পথ দুর্ঘটনায় মারা যায়। ঘটনা কমলপুর কলাছড়ি এলাকায়। ঘটনার সাথে সাথে রাত 10:30 নাগাদ বিএসএম হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা। ছুটে আসে স্থানীয়রা, কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ছুটে যান বিধায়ক মনোজ কান্তি দেব। রবিবার সকাল হওয়ার পর ঘটনার খবর ছড়িয়ে পড়তে নেমে আসে শোকের ছায়া। অ্যারাউন্ড 10:25 ফায়ার ব্রিগেড একটা পেশেন্ট নিয়ে আসছিল, নাম অরূপ চৌধুরী, অ্যাক্সিডেন্টের কেস। তো ইট ওয়াজ এ ব্রড ডেড। আমি এক্সামিন করার পর কোনো কিছু পাইনি, পালস কোনো কিছু রেকর্ডেবল ছিল না, কেস অফ ব্রড ডেড। তারপর পুলিশে ইনফর্ম করছি আমি। আর ইঞ্জুরি এক্সটার্নাল কোনো কিছু ইঞ্জুরি আসলো না, শুধু বাঁ হাতের এই আঙুলে একটু কাটা আছে। তারপর পুলিশের ইনফরমেশন দেওয়া। টাইমটা কটা মারা গিয়েছে? কটায় মারা গেছে তো ইট ওয়াজ ব্রড ডেড। আপনার রিপোর্টটা 10:25 আয়া হাসপাতালে। ম্যাডাম, কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা কি আপনারা জানতে পেরেছেন? এখনো তো পুরো হিস্ট্রি আমি নিতে পারিনি, বাইরে তো প্রচুর লোক। জাস্ট জেনেছি যে একটা রাস্তায় একটা কালভার্টের সাথে নাকি বাড়ি খেয়েছি, বাইক আর ইয়ের সাথে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত উদয়পুর মহকুমা পিত্রা বাজারের মোট 7টি দোকান। ঘটনা শনিবার রাত 1:30 নাগাদ। আগুনের দৃশ্য প্রত্যক্ষ করে স্থানীয়রা খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। মাথায় আকাশ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, সরকার যদি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে তারা উপকৃত হবে। দেখেন, আমাদের তো যখন ফোন করছে তো অনুমানিক 1:30 বাজবো আর কি, 1:30 তো এমন অনুমানিক 1:30 বাজবো। তাহলে আমরা দৌড়াদৌড়ি করে গেলাম, তারপরে গিয়ে দেখি যে পিছন সাইডে আগুনটা বেশি দেখা গেছে। মনে হয় যে পিছন সাইডে ঘোরান বলা আছে, ওই ঘোরান থেকে মোটামুটি আগুনটা বেশি দেখা গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে বটতলা বাজারের মতো মার্চ মাস থেকে শুরু হবে জিবি বাজারকে আধুনিকী বাজারে পরিণত করার কাজ। রবিবার জিবি বাজার সরেজমিনে পরিদর্শনে গিয়ে কথাই বললেন মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন কর্পোরেটর প্রদীপ চন্দ্র সহ অন্যান্যরা। এদিন সরেজমিনে জিবি বাজার পরিদর্শনের পর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, জিবি বাজারকে আধুনিক বাজারে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে বাজারের ব্যবসায়ী সমিতির সাথে আলোচনা করা হয়েছে। ব্যবসায়ী সমিতি সহযোগিতা করছে। আগরতলা শহরে 10টি বাজারকে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে একটি হলো জিবি বাজার। কারণ গত কিছুদিন আগে যানজট মুক্ত করতে জিবি বাজারের রাস্তার পাশে থাকা বেআইনি দোকানীদের তুলে দেওয়া হয়েছে। তাদের কথা আরও মাথায় রেখে অগ্রাধিকারের ভিত্তিতে জিবি বাজারকে আধুনিক বাজারে পরিণত করা হবে। সবকিছু ঠিক থাকলে মার্চ মাসের মধ্যে কাজ শুরু করা হবে। চেষ্টা করা হবে 1 বছরের মধ্যে কাজ সম্পন্ন করার। কিছুটা সময় লাগলে বাজারটি সুন্দর ও আধুনিকীকরণ বাজার করা হবে। সব অংশের মানুষের কথা চিন্তা করে বাজারটি এই আধুনিকীকরণ করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ এলাকায় রয়েছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল। প্রতিদিন বহু মানুষ যাতায়াত করে এই বাজারে। মানুষের স্বার্থে আগরতলা পৌর নিগম আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে। না, জিবি বাজার তো আমরা আর আগেও আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে জিবি বাজারকে আধুনিক বিজ্ঞানসম্মত বাজার করার পরিকল্পনা নিয়েছি। সেই উদ্দেশ্যে আমরা এই জায়গাটা যেটা এনক্রোচমেন্ট ছিল এটা ফ্রি করা হয়েছে। ব্যবসায়ী সমিতিও আমাদের সহযোগিতা, আমাদের এখানে যারা কর্পোরেটর আছেন পাপিয়া দত্ত মহোদয় এবং ডক্টর অবশিষ্ট সিনহার সাহায্যেও আমরা সহযোগিতা নিয়ে
আমরা জিবি বাজারটা নতুনভাবে তৈরি করার চেষ্টা। মেইনলি যে সমস্যাটা এখানে হচ্ছে, এটা রাজ্যের একটা সবচেয়ে বৃহত্তম হসপিটাল। এখানে বিভিন্ন প্রান্ত থেকে সারা রাজ্য থেকে রোগীরা আসেন। তো এক্ষেত্রে পার্কিংয়ের একটা প্রবলেম হয় অনেক সময়। সেটাকেও আমরা মাথায় রেখে আমরা জিবি বাজারে যারা ক্রেতা বিক্রেতা যারা যানবাহন নিয়ে আসেন তাদেরকেও ব্যবস্থা করার জন্য পরিকল্পনা নিয়ে সরকার করছি, যাতে ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স, পানীয় জলের সমস্ত ব্যবস্থা থাকে। সমস্ত ব্যবস্থা গ্রহণ করে আধুনিক বাজার করার একটা চিন্তাভাবনা হচ্ছে। আমরা আশা করছি সব ঠিকঠাক থাকলে ব্যবসায়ী সমিতিতে আমাদের সহযোগিতা করেন। নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ ১৯ বছর বয়সী যুবক প্রশাসনের গাফিলতিতে রাস্তা অবরোধ করে নিকট আত্মীয় সহ এলাকাবাসী। ঘটনা বেজারথল শান্তিপুর এলাকায় শনিবার স্নান করতে গিয়ে নদীতে নিখোঁজ হয়ে যায় সে। নিখোঁজ যুবক দ্বাদশ শ্রেণীর ছাত্র। রাত হয়ে যাওয়ায় জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী কর্মীরা খোঁজাখুঁজি করে বের করতে পারেনি। স্থানীয়দের বক্তব্য, বিপর্যয় মোকাবিলার কর্মীরা কেন রাতের বেলা তল্লাশি করবে না, তল্লাশি জারি রাখার জন্য দাবি তুলে এদিন তারা অবরোধে শামিল হয়। গভীর রাতে যান দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হল এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম মুক্তুল হোসেন। ঘটনা বিশালগড় থানাধীন দুর্গানগর বাজার সংলগ্ন এলাকায়। জানা যায়, কাজ শেষ করে শনিবার গভীর রাতে বাড়ি ফিরছিলেন দুর্গানগর এলাকার বাসিন্দা মুক্তুল হোসেন। বাড়ির কিছুটা দূরে একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে চলে যায়। এতে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন মুক্তুল। পরে স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনী কর্মী ও পরিবারের লোকজনদের খবর দেয়। দমকল বাহিনী কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ব্যক্তির মাথায় গুরুতর আঘাত লেগেছে, তাই তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। একটা পেশেন্ট নিয়ে আসছে, পেশেন্টের নাম মুক্তুল হোসেন, বাড়ি দুর্গানগর। এখানে বাইকে আগে আসলেন, বাইকে চলতেছিল, তখন আসছে গাড়ি বাড়ি দিয়া আমি সিটে একটা হিস্ট্রি দিল, আর অ্যাক্সিডেন্টে মানে হেড ইঞ্জুরি হয়েছে। পেশেন্টের পেশেন্টটা খারাপ হয়েছে, জিবি পাঠানো হয়েছে। কোথায় কোথায় আঘাত লাগে? মাথাতে আঘাত পাইছে। এখন আপনার জীবিত পাঠাইছে। গোপন সংবাদের ভিত্তিতে TR01F2376 নম্বরে একটি যাত্রীবাহী অটো থেকে 218 বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ আটক করল পশ্চিম আগরতলা থানার পুলিশ। বিলেতি মদ সহ যাত্রীবাহী অটোটিকে রাজধানী কর্নেল চৌমনি এলাকা থেকে আটক করা হয়। পশ্চিম আগরতলা থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতেই জানতে পারেন একটি যাত্রীবাহী অটোতে করে বিপুল পরিমাণ বিলেতি মদ নূতন নগরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই মোতাবেক সাদা পোশাকে পুলিশ কর্নেল চৌমনি এলাকায় ওঁত পেতে বসে। যথারীতি পুলিশ TR01F2376 নম্বরে যাত্রীবাহী অটোটিকে আটক করে। এই অটো থেকে উদ্ধার হয় 218 বোতল বিলেতি মদ। একই সাথে আটক করা হয় অটো চালক দীপঙ্কর দেকে। উদ্ধারকৃত বিলেতি মদের বাজার মূল্য 50 থেকে 60 হাজার টাকা হবে বলে জানান তিনি। একটা অটো যার নম্বর TR01F2376, তো ওই অটো ড্রাইভার ফুল অটো লোড করে নিয়ে যাচ্ছিল, তখন ওকে যেটা হচ্ছে কর্নেল চৌমনি থেকে ওকে ধরে। তো ওকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে মালগুলো নতুন নগর এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়ার কথা। তো ওর নাম দীপঙ্কর দে, যে অটো ড্রাইভার। তো ওর কাছ থেকে সার্চ করে অটো থেকে টোটাল 218 বোতল ফরেন লিকার পাওয়া গেছে। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত এক অটো চালক। ঘটনা সূর্যমণিনগর স্কুলের সামনে হয়। এদিন মারুতি ভ্যান ও যাত্রীবাহী অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাগ্রস্ত মারুতি ভ্যান গাড়ির চালক জানান, তিনি উদয়পুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সূর্যমণিনগর স্কুলের সামনে যাওয়ার পর তিনি দেখতে পান সামনের দিক থেকে পরপর 3টি যাত্রীবাহী অটো আসছে। তার মধ্যে একটি অটো দ্রুত গতিতে আসছে। সাথে সাথে তিনি নিজের গাড়ি দাঁড় করিয়ে ফেলেন, কিন্তু মুহূর্তের মধ্যে দ্রুত গতিতে আসা যাত্রীবাহী অটোটি অপর একটি অটোকে ওভারটেক করে রাস্তার বিপরীত পাশে এসে ওনার মারুতি ভ্যান গাড়ির সামনে ধাক্কা মারে। এতে গুরুতরভাবে আহত হয় অটো চালক। ব্যাপক ক্ষতি হয়েছে মারুতি ভ্যান ও যাত্রীবাহী অটোর। এদিকে ঘটনার পর স্থানীয়রা আহত অটো চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। আইতাছি আমার সামনে তো গাড়ি নেই, সোজা আইতাছি, এমন সময় অটো 3টা আইতাছে, আর যে অটোটা আমার বাড়িছে আমি তার দিকে দাঁড়াই গেছি জায়গা, আর এই ওভারটেক করে সোজা লাগাইছে আমার গাড়িটার মধ্যে। অটোটা কি দ্রুত গতিতে ছিল? খুব গতিতে, মানে চোখের নিউজ। কোন দিক থেকে আইতেছিল অটোটা? অটোটা বিশাল করে দিকে আমার উল্টেছে, রাইট সাইডে আইতেছে।
তা আমি ডাকাত দেওয়ার তখন আমি তেমন ব্যথা পাইছি না, নাহলে তো আমি উড়ে গেলাম ওই এলাকায় বাড়ি দিয়ে উল্টে বেড়ে অটোটা প্যাসেঞ্জার ছিল এটা তো কই জানি না আমি তো বাইরে তো মারছি না, আমি তো ঠেললে আরেকজনে বার করছে। অনুমানে কতক্ষণ হয়েছে এই ঘটনা হয়েছে? কতক্ষণ 10-15 মিনিট হইব। আপনার নামটা? অজিত চন্দ্র দত্ত, বাড়ি আমতলি, গোলাগাড়ি পাড়া। সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার লেনিনের 100তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সহিত পালন করল সিপিআই। এদিন মেলার মাঠ স্থিত সিপিআইএম রাজ্য দপ্তরে দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, সিপিআইএম নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। উপস্থিত সকলে প্রয়াত কমরেড লেনিনের প্রতিকৃতিতে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কমরেড লেনিনের জীবনী তুলে ধরেন। যে এই সমাজ ব্যবস্থা এটাকে ভেঙে একটা শোষণহীন সমাজ তৈরি করার জন্য মার্কস এবং এঙ্গেলস যে মতবাদ বা যে বীজের অঙ্কুরোদ্গম ঘটিয়েছিলেন এবং এটাকে প্রয়োগের জন্য একজন সেরকম দার্শনিক, সংগঠক, নেত্রী দরকার ছিল। কমরেড লেনিন এই মার্ক্সবাদকে সোভিয়েতের মাটিতে, তখনকার সময়ে সোভিয়েতের এই ইউরোপের সবচেয়ে পশ্চাৎপদ এলাকা, মার্কস এবং লেনিনও এই মার্কস এবং এঙ্গেলসও তার জীবদ্দশায় তারা ভেবেছিলেন যে পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা হয়তোবা কোনো উন্নত ধনতান্ত্রিক। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের ৬৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মির্জা শাখার নতুন ভবনের দ্বারোদ্ঘাটন এবং গ্রাহক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় রবিবার। এদিন ফিতে কেটে ব্যাংকের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার। সঙ্গে উপস্থিত ছিলেন কাঁকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুপ্রিয়া সাহা, ব্রাঞ্চ ম্যানেজার বিশ্বজিৎ ভট্টাচার্য, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের বোর্ড অব ডিরেক্টর সুব্রত রায় সহ প্রমুখ। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, ত্রিপুরাতে কোঅপারেটিভ ব্যাংকের জন্ম হয়েছে সাধারণ মানুষের জন্য। ব্যাংক থেকে ঋণ নিয়ে খেটে খাওয়া মানুষ ও কৃষকদের জন্য অনেকটাই সুবিধা হয়েছে। এদিন বিধায়ক বলেন, তিনি নিজেও বহু টাকা ঋণ নিয়েছেন, কিন্তু বর্তমানে তার ঋণের স্ট্যাটাস ভালো নেই। তিনি বলেন, একমাত্র ব্যাংক হচ্ছে সবচেয়ে বড় প্রতিষ্ঠান যা সাধারণ মানুষকে সব থেকে বেশি সাহায্য করতে পারে। আমার একটা আবেদন থাকবে, মির্জা শাখাটা যেদিন থেকে উদ্বোধন হলো সেদিন থেকে তার অগ্রগতি, তার কি অবস্থা আছে, এটার ছোট্ট একটা নোট দিলে পরে আমাদের মনে হয় ভালো হতো। কারণ আমার পরিষ্কার মনে আছে, যখন স্বপনবাবু এমডি ছিলেন, আমরা মির্জাবাসী পক্ষ হয়ে আমি এই ব্যাংকের জন্য দরবার করি। উনি বলেছিলেন, এত ছোট গ্রামে একটা ব্যাংক হলে আমাদের কাস্টমার থাকবে না। কথা দিয়েছিলাম, আমরা যেদিন ব্যাংক ওপেন হবে সেদিন কমপক্ষে 500-র উপরে আমরা গ্রাহক দেব। আমরা 600 কত, আমার একজাক্ট ফিগারটা মনে নেই। আমরা সেদিন এই মির্জাবাসী সহায়তায় এই কোঅপারেটিভ ব্যাংকের শুভ সূচনা হয়। কদমতলা কুর্তি বিধানসভা এলাকায় রবিবার অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার পণ্ডিত দীনদয়াল শাখার উদ্যোগে এক সুবিশাল বাইক র্যালি ও ধর্মসভা অনুষ্ঠিত হয়। অযোধ্যায় রাম মন্দিরে রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এই সুবিশাল বাইক র্যালি, পথযাত্রা ও ধর্মসভার আয়োজন করে আজ অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার পণ্ডিত দীনদয়াল শাখা। এদিন জেবি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয় সুবিশাল বাইক র্যালি। এই বাইক র্যালিটি কদমতলা কুর্তি বিধানসভা এলাকা পরিক্রমা করে কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। পরবর্তীতে কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয় সুবিশাল পদযাত্রাটি। গোটা কদমতলা বাজার এলাকা পরিক্রমা করে কদমতলা নটরাজ মুক্ত মঞ্চের সামনে এসে শেষ হয়। তারপর নটরাজ মুক্ত মঞ্চে এক ধর্মসভা অনুষ্ঠিত হয়। উদ্দেশ্য হচ্ছে আগামীকাল 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার পক্ষ থেকে পণ্ডিত দীনদয়াল শাখার উদ্যোগে সরলা বিতরলাইন জেবি স্কুল থেকে র্যালি শুরু করে আমরা কদমতলা মুক্তমঞ্চে এসে শেষ করি এবং মুক্তমঞ্চ থেকে একটা পদযাত্রার মাধ্যমে ব্লক সমনি ঘুরে আমরা মুক্তমঞ্চে এসে 1 ঘন্টার ধর্মসভার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটাকে সমাপ্তি ঘোষণা করতে চাই।
22 জানুয়ারি অযোধ্যায় বহু চর্চিত রাম মন্দিরের উদ্বোধন হবে এবং সঙ্গে রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা হবে। এই অনুষ্ঠান ঘিরে গোটা দেশ এখন উৎসবের মেজাজ। রবিবার উদয়পুর ধ্বজনগর পঞ্চায়েতের উদ্যোগে শীতলা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এই পরিষ্কার পরিচ্ছন্নকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে দেখা যায় উৎসাহ উদ্দীপনা। এই আবহাওয়াটাই আমাদের আত্মিক সনাতনী আবহাওয়া। এটা পক্ষকালব্যাপী চলছে মকর সংক্রান্তি থেকে। এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন আপনাদের চ্যানেলের মাধ্যমে, আমি সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি এই জন্যে, এই রামলালার যে আবহাওয়াটা চারদিকে চলছে, আর রাম রহিম এক হয়ে গেছে। সনাতনী আধ্যাত্মিকতা আর রাম রহিমের এই ত্রিপুরাতে এক হয়ে গেছে। সবার মধ্যে একটা ভাইচারা এসে গেছে, হিন্দুত্ব এবং আধুনিকতা এসে গেছে, সনাতনী ভাবধারা, আধ্যাত্মিকতা আমাদের ভারতীয়তাকে সর্ব 22 জানুয়ারি অযোধ্যায় রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা হবে। এই ঐতিহাসিক সন্ধিক্ষণকে সামনে রেখে হিন্দু জাগরণ উদয়পুর নগরের ব্যবস্থাপনায় উদয়পুরে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। সুসজ্জিত এই দিনের পদযাত্রাটি উদয়পুর কেবিআই ময়দান থেকে বের হয়ে জগন্নাথ দিঘির পশ্চিম পার হয়ে সেন্ট্রাল রোড, নিউ টাউন রোড পরিক্রমা করে পুনরায় কেবিআই ময়দানে গিয়ে শেষ হয়। এদিনের পদযাত্রায় প্রায় 10,000-এর অধিক হিন্দু সনাতনী সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদয়পুরে পদযাত্রা অনুষ্ঠিত হয়। জয় শ্রীরাম। আজকে আগামীকাল তো 22 তারিখ আমাদের প্রভু রামলালার ভব্য প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। সেই সাথে নতুন মন্দিরে দীর্ঘ 500 বছরের যে সংগ্রাম, যে সংঘর্ষ, সেই সংঘর্ষের আজ পরিসমাপ্তি হতে চলেছে। সেই ধরুন আগামীকাল আমাদের হিন্দু সমাজের স্বাভিমানের পুনঃপ্রতিষ্ঠা হতে যাচ্ছে। তো এই নিয়ে আজকে আমাদের 21 তারিখে উদয়পুরে হিন্দু জাগরণ গোমতী জেলা এবং উদয়পুর নগরের যৌথ উদ্যোগে এক ভব্য র্যালির আয়োজন করা হয়েছিল। যে র্যালি উদয়পুর কেবিআই ময়দান থেকে শুরু হয়ে উদয়পুরের বিভিন্ন পথ পরিক্রমা করে আবার আমাদের এই কেবিআই ময়দানেই পরিসমাপ্তি হয়েছে। সকল সনাতনীদের এবং প্রত্যেকটি অংশের, এখানে কেউ দলিত হিন্দু নয়, এখানে কেউ এসসি হিন্দু নয়, এখানে কেউ ওবিসি হিন্দু নয়, এখানে আমরা একটাই পরিচয়, আমরা হিন্দু। এই হিন্দু পরিচয় নিয়ে আজকে সমাজের প্রত্যেকটা অংশের হিন্দু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আজকে আমাদের এই যে র্যালি, সেই র্যালি সম্পন্ন হয়েছে। রবিবার দুপুরে হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকায় স্বামী বিবেকানন্দ 161তম জন্মজয়ন্তী উদযাপন এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের উদ্যোক্তা আম্রকুঞ্জ সামাজিক সংস্থা। এই অনুষ্ঠান প্রতি বছরই হয়ে থাকে, কিন্তু গত 2 বছর কোভিডের কারণে এই অনুষ্ঠান করা যায়নি। এদিন মোট 80 জনকে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় দুস্থদের মধ্যে। জন্মদিবস উপলক্ষে আমরা দুস্থদের মধ্যে এবং গরিবদের মধ্যে আমরা শীতবস্ত্র বিতরণ করছি। রাজধানী আগরতলা রামনগর গাঙ্গাইল রোড স্থিত গৌরাঙ্গ মালতী স্মৃতি মন্দিরে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ এবং রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রভু শ্রী রামচন্দ্রের পূজার্চনার আয়োজন করা হয়। সোমবার সকাল 9টা থেকে শুরু হয় প্রভু শ্রীরামের পূজার্চনা। এরপর শুরু হবে কীর্তন। বেলা 1টা থেকে দেওয়া হবে মহাপ্রসাদ। পাশাপাশি রবিবার শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা হয়। এদিন গোটা অনুষ্ঠানটিকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। ভারতবাসীর দীর্ঘদিনের 500 বছরের স্বপ্ন পূরণ হতে চলছে আগামীকাল অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে। সেই উপলক্ষে সারা দেশে বিভিন্নভাবে যে যেখানে যেরকমভাবে পারছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান করতে যাচ্ছে। তাই আমরাও এখানে আমাদের এখানে ওই গৌরাঙ্গ মালতী স্মৃতি মন্দির, যেটা একজনের দান করা ভূমি আমাদের, এখানেও আমরা মন্দির প্রতিষ্ঠা করেছি। রামের পুজো হবে কালকে। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আমরা নিয়েছি। গতকাল থেকে কীর্তন শুরু হয়েছে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।